জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল জো বাইডেন ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠক। ৩ দশক পর দুই সরকার প্রধানের বিরল এ বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে কি বার্তা পাঠালো, মূলত আমাদের আলোচনায় আনতে চাই এই বিষয়টি। সেই সঙ্গে আমরা আলোচনা করব রাষ্ট্র সংস্কার, নিরাপত্তা এবং রাজনৈতিক ঐক্য এই বিষয়গুলো নিয়েও। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন নূর মোহাম্মদ, সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে আরও আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব নূর মোহাম্মদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম দ্বিপাক্ষিক বৈঠকের কথা, যেখানে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। যদি জানতে চাই যে ৩ দশক পর এই বিরল বৈঠক আসলে গুরুত্ব, তাৎপর্য, এই বিষয়গুলো নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় আমরা গত কয়েকদিনে পত্রপত্রিকায় বিভিন্ন নিউজে খবরে যেগুলো দেখছিলাম, যে 3 দশকে আমাদের কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান কেউ এই বিরল সুযোগটা পান নাই। তো এই প্রথমবারের মতো বিশ্বনন্দিত আমাদের বর্তমান কেয়ারটেকার চিফ উনি সুযোগটা পেয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আজকে এই মিটিংয়ে উনি আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন। তো আমরা আমাদের দেশে বর্তমান যে অবস্থা চলছে, এটা একটা বিশেষ সিচুয়েশন, পরিস্থিতি আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট, যে প্রথমেই যেটা আমরা আমাদের কনস্টিটিউশন যেটা পারমিট করে, আমরা যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে প্রথম কাজই হলো একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। এবং আমার মনে হয় যে আজকে আরেকটা আমরা দেখলাম যে রয়টার্সের সাথে আমাদের সেনাবাহিনী প্রধান একটা কথা বলেছেন, যেটা অনেকের মধ্যে এক ধরনের যে এতদিন যাবৎ যে একটা কনফিউশন ছিল, একটা যে অনিশ্চিত একটা অবস্থা যে আমরা কি করব, নির্বাচনটা কত দিনের মধ্যে হবে, এইখানে বোধহয় একটা মানে ফ্রেমওয়ার্ক একটা বোধহয় আমাদের যে রোড ম্যাপের একটা আভাস পাওয়া যাচ্ছে যে কতদিনের মধ্যে হবে। যে উনি 1.5 বছরের কথা বলেছেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের সংস্কারে সর্বতভাবে উনি সাহায্য করবেন। যেটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে যে সারা দেশের মানুষ গত কিছুদিন যাবৎ সবার মধ্যে চিন্তা ছিল যে কি হচ্ছে, নির্বাচনটা কতদিনের মধ্যে হবে। এই জায়গাটা অ্যাটলিস্ট মানুষ মানে একটা মানে আপাতত একটা স্বচ্ছ এবং ক্লিয়ার ধারণা করার মতো একটা জায়গায় পৌঁছতে পেরেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, একই বিষয় নিয়েও আপনার মন্তব্য জানতে চাই। দীর্ঘদিন ধরেই কিন্তু ডক্টর ইউনূস এবং জো বাইডেনের এই বৈঠক ঘিরে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের আগ্রহ ছিল। সেই জায়গা থেকে আমরা দেখলাম বৈঠক অনুষ্ঠিত হলো। কূটনৈতিক অঙ্গনে আসলে বার্তাটা কি গেল? ধন্যবাদ জয়ী আপনাকে, এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন তাকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আপনি যেটি বলেছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে এবং বহুল প্রত্যাশিত সেই অধিবেশনের এক পর্যায়ে আজ রাত বাংলাদেশ সময় রাত 9টায় জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। বৈঠকের মানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেইগুলো সম্পর্কে এখনো আমরা পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো আমরা পাইনি। তবে যেটুকু আমরা জেনেছি সেখানে যে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে তাদের সংস্কার কার্যক্রম এবং অন্যান্যগুলোতে আমেরিকার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন। আপনি জানেন যে কয়েকদিন আগেও ডোনাল্ড লো এবং অন্যান্যদের নেতৃত্বে একটা মার্কিন প্রতিনিধি দল এসেছিলেন। তারাও বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা নেওয়ার একটা চেষ্টা করেছেন এবং সেইখানেও বাংলাদেশের পাশে থাকার একটা অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। আপনি জানেন যে নানা কারণে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খুব ঘনিষ্ঠ লোক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন গত সরকারের বিরুদ্ধে নানা ধরনের
হয়রানিমূলক ব্যবস্থা যখন চলছিল বিচারের নামে, সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের সমর্থন দিয়েছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের প্রধান হিসেবে তিনি যখন জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গেছেন, তখন পশ্চিমাদের মধ্যে একটা বাড়তি আগ্রহ আছে। ইতিমধ্যেই কানাডার যিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও ওনার সেখানে সাক্ষাৎ হয়েছে, যদিও আনুষ্ঠানিক বৈঠক ছিল না। আরেকটা বৈঠক খুব প্রত্যাশিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি হয়নি। নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদির সম্পর্ক নরেন্দ্র মোদির বাতিল হয়েছে। কিন্তু একটু সুস্পষ্টভাবে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের এই বৈঠকটি আসলে ভারতে কি বার্তা পাঠায়? না, ইতিমধ্যেই দেখেন ভারতের জয়শঙ্কর, তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তাদের কিন্তু সাইডলাইনে একটা বৈঠক ইতিমধ্যেই হয়েছে। যদিও সেটা প্রত্যাশা ছিল, বাংলাদেশের পক্ষ থেকে একটা আগ্রহও ছিল যে ভারতের সাথে তাদের একটা নরেন্দ্র মোদির সাথে বৈঠক, কিন্তু সেইটি না হলেও জো বাইডেনের সাথে যে আলোচনাটি হবে, আমরা যেটি শুনছি যে সেই আলোচনাতে ভারত প্রসঙ্গও কিন্তু গুরুত্বপূর্ণভাবে স্থান পাবে। তো আমরা যেটা মনে করছি, আজকে দেখেন এই বৈঠক যখন এখানে হচ্ছে এবং সাইডলাইনে যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু খুব কড়া প্রতিবাদ তারা জানিয়েছে। অমিত শাহ বলেছেন, জি, অমিত শাহ যেটা বলেছেন, আমাদের এই কথা স্বীকার করতে হবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে একটা টানাপোড়েন চলছে, বিশেষ করে গত সরকারের পতন এবং প্রধানমন্ত্রী যখন ভারতে আশ্রয় নিয়েছেন তার আশ্রয়কে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমাদের সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে এবং অন্যান্য বিষয়ে ভারতের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কিন্তু একটা টানাপোড়েন চলছে। তো এই অবস্থায় জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকটি শুধুমাত্র ভারত না, আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এটা বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে পশ্চিমা এবং এমনকি চীনের কাছেও এটা কিন্তু বিশেষ গুরুত্ব বহ হবে বলে আমরা মনে করি। ইতিমধ্যে আপনি দেখেছেন যে চীন কিন্তু তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক পরিবর্তন করে বাংলাদেশের পাশে থাকার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। তো সবকিছু মিলিয়ে জো বাইডেনের সাথে আজকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকটি এই বর্তমান সরকারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। এবং এই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার পরিপ্রেক্ষিতে এটাকে অস্বাভাবিক হিসাবে, এই বৈঠকটাকে আমরা অস্বাভাবিক হিসাবে দেখিনি, কিন্তু যদি সরকার টু সরকার আমরা বিবেচনা করি তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই। এবং কিছুক্ষণ আগে আসা গণমাধ্যমের খবর অনুযায়ী আমরা যেমনটি দেখলাম যে আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, এটাও আপনার নিঃসন্দেহে এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এবং বাংলাদেশের সাথে পৃথকভাবে দুই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের এই যে আনুষ্ঠানিক আলোচনার কথা বললেন, সেটাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাপারে পশ্চিমাদের, বিশেষ করে বাংলাদেশের গত ১.৫ দশকে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের মানবাধিকার, আমাদের ইত্যাদি নিয়ে পশ্চিমাদের একটা কনসার্ন ছিল। তো এরকম একটা পরিবর্তিত বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মতো পশ্চিমা জগতে গ্রহণযোগ্য ব্যক্তি যখন সেখানে গিয়েছেন, তো সবারই দৃষ্টি কিন্তু তার প্রতি আছে। এবং আপনি দেখবেন ডক্টর ইউনূস এবং জো বাইডেনের আলোচনার পূর্বে তাদের দুজনের মধ্যে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেইখানেও দেখবেন যে খুব সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক একটা অবস্থা সেই ছবিটি প্রকাশ করা হয়েছে। এগুলো আমাদের কাছে এক ধরনের বার্তা দেয় যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সরকারকে গ্রহণ করছে এবং তারা যেটি বলছে যে এই সরকারের পাশে থাকবে, সেটি কিন্তু এক ধরনের বার্তা আমাদের কাছে আসে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব নূর মোহাম্মদ। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে আমাদের নির্বাচনে এক ধরনের পশ্চিমাদের কাছে বৈধতা সংকট হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে স্যাংশন, ভিসা নীতি, এই বিষয়গুলো যেমন ছিল, গণতন্ত্র নিয়ে অভিযোগ ছিল, মানবাধিকার নিয়ে বিস্তর অভিযোগ ছিল, সেই পরিস্থিতি থেকে কি আমরা কিছুটা হলে উত্তরণ পেলাম? না, এখন তো একটা বিষয় যেটা আমি আমার অবস্থান থেকে যেটা বলতে পারি আর কি, যে আমার ভাবনার জায়গা থেকে একটু তো ইমপ্রুভমেন্ট আমরা সব দিকে দেখছি। যে গত 15-16 বছর যে অবস্থাতে ছিল, আমরা চতুর্দিকে যে গণতন্ত্রহীনতার একটা বিষয় সবসময় আমরা যেটা দেখে আসছি। তে মানবাধিকার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এটি শুধু আমাদের দেশে না, বিদেশেও এই কথাগুলো আসছে বারবার।
তো এখন একটা নতুন সিচুয়েশন, নতুন একটা পার্সপেক্টিভ, নতুন একটা অবস্থান, এই অবস্থানে থেকে এখন আমরা আবার ঘুরে দাঁড়ানোর একটা জায়গায় আমরা আসতে পেরেছি বলে আমার মনে হয়। তেমন এখানে এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি সাপোর্টটা, যেগুলো একটু আগে আপনারা কথা বলে আমরা আলোচনা করলাম, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এবং আমেরিকান সোসাইটি থেকে আমরা যদি সাপোর্টগুলো পাই, তাহলে আমার মনে হয় দেশ সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আলোচনায় এসেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি। সীমান্ত হত্যা, সেভেন সিস্টার্স, ইলিশ রপ্তানি, বন্যা পরিস্থিতি ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন আমরা দেখলাম যে অমিত শাহ বললেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। এই ধরনের বক্তব্য আসলে কি বার্তা পাঠায়, আর বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থান আসলে কি? না, একটা বিষয় যেটা আমাদের বিদগ্ধজনরা যেটা মনে করেন আর কি, যেমন আমাদের গত কয়েক বছর আমরা যেটা দেখলাম, আমাদের আগের রিজিমের সাথে ভারতের যে একটা সুসম্পর্ক ছিল, আমরা সবসময় যেটা দেখে আসছি। তো এখানে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনারা সবাই স্বীকার করবেন, যে তখন এই ভারতীয় সরকারের সাথে এই দেশের প্রধানমন্ত্রীর যে সম্পর্কটা ছিল, এই দেশের মানুষজনের সাথে তাদের এই সম্পর্কটা ছিল না। আর একজন মন্ত্রী কিংবা একজন ডিপ্লোমেট যখন কথা বলবেন, তার ডিপ্লোম্যাটিক্যালি কথা বলা উচিত। এবং ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলেছেন, এটি খুবই আপত্তিজনক এবং এটা খুবই আমাদের জন্য খুবই অপমানজনক এবং অ্যালার্মিং। এবং এটার ইন রেসপন্স টু দ্যাট কমেন্ট আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা শক্ত একটা মেসেজ, একটা বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কথা, এই ধরনের কোনো বক্তব্য একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেওয়া উচিত না। এই প্রতিবাদের আমার মনে ভাষাটাও ছিল খুব শক্ত, মজবুত। আর একটা বর্ডারে যে কিলিগুলো হচ্ছে, বিশেষ করে ওই বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, তো এটা আমরা অনেক দিন যাবত দেখে আসছি। তো এটার বিরুদ্ধে এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শক্ত এবং অবস্থান নিয়ে, এখানে শক্ত অবস্থান নিয়ে কোনো বিকল্প নাই। সবাইকে এই জিনিসটা এনে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান। ইতিমধ্যে বৈধভাবে ভারতে থাকার সময়সীমা শেষ হয়েছে শেখ হাসিনার। দীর্ঘদিন আসলে ভারতের মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার বিষয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আর কোন কূটনীতি আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে? দেখুন, যেটা একটু আগে যিনি বলেছেন যে আজকে আমাদের ভারতের প্রতিবেশী দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, কিছুদিন আগে দেখেছেন যে সেখানে কিন্তু ওদের যে ডিফেন্স মিনিস্টার, তিনিও কিন্তু একটা কথা বলেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যু ব্যাপারে তারা যেন সতর্ক থাকে, প্রয়োজনীয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সেইগুলো এক ধরনের উস্কানিমূলক বক্তব্য। তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করা হয়েছিল যে আমরা এটার ব্যাপারে বলতে চাই না, তবে আমরা বিস্মিত হয়েছি। তো আজকে যে বার্তাটা ভারতকে দেয়া হয়েছে সেটি কিন্তু খুবই কড়া ভাষায়, এবং গত ১.৫ দশকে ভারতের কোনো রকমের অপকর্মের বিরুদ্ধে, সীমান্ত হত্যা থেকে শুরু করে অন্য কোনো কিছুর বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো ধরনের ওই শক্ত অবস্থান আমরা দেখিনি। যেহেতু সেখানে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, যেটি উনি স্পষ্টতই বলেছেন এবং আমি একমত, যে ভারত গত ১.৫ দশকে বাংলাদেশের জনগণের সাথে দ্বিপাক্ষিক বা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের থেকেও দল বা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে। ফলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারত সম্পর্কে যখন একটা বিরূপ মনোভাব, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যেও, সেই সময় ভারত যখন এই ধরনের বক্তব্য রাখে, এগুলোকে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য বলেই আমরা মনে করি। তো সেই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের যে অবস্থান, সেটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট আমরা মনে করি। এবং পররাষ্ট্র উপদেষ্টা আজকে তিনি কিন্তু এটি স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতকে ন্যায্যতা, সমতা এবং মর্যাদা, পারস্পরিক মর্যাদার প্রশ্নটি বিবেচনায় রাখতে হবে। ভারত সেটি অনেক সময় ভুলে যায়। এখন যেটি হয়েছে যে আমাদের যে বিগত সরকারের প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তার কূটনৈতিক পাসপোর্ট সেটি সাসপেন্ড করা হয়েছে। তো এখন তো বলতে গেলে তিনি সেইখানে ইল্লিগালি, মানে এমনিতে বলতে গেলে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, প্রধানমন্ত্রীর একটা নিরাপদ অন্য কোথাও নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত ওনাকে সেখানেই আশ্রয় দিবেন। এবং ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে ভারতেও কিন্তু তিনি এখন প্রকাশ্যে আসছেন, মার্কেটে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, এই ধরনের বক্তব্য আমরা শুনছি। তো ভারত সহসা
ওনাকে অন্য দেশের জন্য যাওয়ার জন্য বলবেন সেরকমটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আর ভারতের সাথে বাংলাদেশের যে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি 2016 সালে যেটি চালু হয়ে মানে সম্পাদিত হয়েছে, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোনো আদালতে কোনো অপরাধী বা কোনো অভিযুক্তের বিরুদ্ধে যদি মানে কি বলে হুলিয়া জারি করা হয়, সেখানে যদি তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়, তাহলে ভারত কিন্তু তাকে বাংলাদেশ সরকার চাইলে ফেরত দিতে ভারতের এক ধরনের সমঝোতা আছে। তবে এখানে একটা ক্লজও আছে, সেখানে ভারত যদি মনে করেন যে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন, তো সেই ক্ষেত্রে ভারত সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারেন। তো আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যদি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি ভারতে এখন আশ্রয় নিয়ে আছেন, তাকে যদি বাংলাদেশ সরকার ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য দাবি বিচারের জন্য হয়, তবে ভারত সেটি করবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ভারতের ইতিমধ্যেই যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে প্রশ্ন রেখে যেতে চাই নূর মোহাম্মদ আপনার কাছে, যে বর্তমান যে প্রেক্ষাপট বিবেচনায় আসলে যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, ভারত কি হস্তান্তর করবে কিনা প্রশ্নটি থাকছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নূর মোহাম্মদ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। সেই জায়গা থেকে প্রশ্ন হলো, বাংলাদেশের এই চাওয়াকে কতটা গুরুত্ব দিবে ভারত? না, একটা বিষয় যেটা ভাই আগে যেটা বললেন আর কি, যে আমাদের একটা প্রায়ই আমরা যখন কোনো অপরাধী আমাদের অন্য কোনো দেশে থাকে, তখন এই যে একটা চুক্তির কথা আমরা প্রায় যেটা বলি এবং শুনি, আলোচনা করি, বন্দি বিনিময় চুক্তি। তে ভারতের সাথে আমাদের যে চুক্তি আছে, তো এই ক্ষেত্রে যে কথাগুলো আমরা আগে আলোচনা করলাম, যদি এরকম শর্ত যে কন্ডিশন যেগুলো থাকে, কন্ডিশনে যদি এরকম কোনো কন্ডিশন থাকে যেটা আলোচনায় আসলো, যে যদি ভারত যদি মনে করে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যদি ফেরত পাঠানো হয়, তাহলে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, যে কোনোভাবে ভিক্টিমাইজ হয়, তাইলে তার সদিচ্ছা যেটা আমরা মনে করি দেখাবে, ওটা দেখাতে নাও পারে। আর আমাদের ল অ্যাডভাইজার যেটা বলেছেন, তো গুরুত্ব দেওয়ার বিষয়টা, এটা একটা তো বিষয় ভারতের সাথে যেহেতু আগে রিজিমের একটা ভালো সম্পর্ক ছিল, এর বাইরে যেটা এটা ডিপ্লোম্যাটিক সার্কেলে এবং পলিটিক্যাল সার্কেলে এটা কতটুকু মানে এনফোর্স আমরা করতে পারি, কত মানে এটা জোরদার করা যায়, এটার উপর অনেক সময় নির্ভর করবে। তো এখন ভারতের সাথে যে আমাদের বাংলাদেশ একটা টানাপোড়েন তো রয়ে গেছে, তো এই অবস্থায় আমরা ডিপ্লোম্যাটিক্যালি কতটুকু প্রসিড করতে পারবো, এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। এটার সাথে আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স যেগুলো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, তাদেরও একটা মানে রোল থাকতে পারে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। যে আমেরিকাতে যে আলোচনা হলো, যে আমাদের আমেরিকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে যেটা বলেছেন যে সর্বতোভাবে সাহায্য করতে পারেন। তো এইসব ক্ষেত্রে আমরা এই সাহায্যটা হয়তো চাওয়া যেতে পারে, আমাদের ডিপ্লোম্যাটিক সার্কেলে যদি এটা অ্যালাউ করে, তাহলে এইভাবে আলোচনায় আসতে পারে, তাহলে হয়তো একটা এনফোর্স করা যাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খান। অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের অঙ্গীকার জানিয়ে সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। বিগত সময় আমরা নির্বাচন ঘিরে যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখেছি, সেই বিতর্কের এবার অবসান হতে চলেছে কি? দেখুন, সেনাপ্রধান কিন্তু ওই গত 2-3 দিন আগে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সাক্ষাৎ করেছেন, এবং এই সাক্ষাতের পরে 1 দিন বা 2 দিন পরে তিনি রয়টার্সের সাথে এই বক্তব্যটা দিয়েছেন। আমরা নিশ্চিত নই যে তিনি প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন কিনা, কিন্তু অনেকেই ধারণা করতে পারেন যে প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাতের পর তিনি যখন এই বক্তব্যটা রেখেছেন। আর আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিপূর্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকারের
প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তার দেশ ছেড়ে চলে যাওয়া, পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সেগুলোতে কিন্তু সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে এই সেনাবাহিনী মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা এখন কাজ করছে। সেই রকম একটা বাহিনীর প্রধান যখন তিনি এই ধরনের একটা বক্তব্য রাখেন, তখন এই বক্তব্যের কিন্তু একটা গুরুত্ব আছে বলে আমরা মনে করি। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্রের জন্য সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। সেই জন্য অনেকগুলো কমিশন, 6টা কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং সেই কমিশনকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তারা একটা খসড়া উপস্থাপন করবেন। এই খসড়াগুলো নিয়ে অংশীজনদের সাথে, সেইখানে রাজনৈতিক দল আছে এবং সুশীল সমাজের প্রতিনিধি আছে, ছাত্রদের প্রতিনিধি আছে, আরও যারা আছেন তাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা সংস্কারের রূপরেখা তৈরি করে সেটা বাস্তবায়নের জন্য যাবেন। তবে আমরা প্রথম থেকেই যে কথাটা বলছি এবং এটা অনেকেই মনে করেন যে এই সরকার যেহেতু একটা ইন্টারিম পিরিয়ডের জন্য তারা ক্ষমতায় এসেছে, তারা এটা দেশের সামগ্রিক সংস্কার সম্পন্ন করে তারা দেশের নির্বাচন দিবেন, সেইটা ভাবার কোনো কারণ নেই। এই অগ্রাধিকার ভিত্তিতে আমাদের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যে ধরনের সংস্কারগুলো আমাদের প্রায়োরিটি, সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে আমাদের সংবিধান সংস্কার থেকে শুরু করে সেইগুলো তারা করবেন এবং এর মধ্য দিয়ে তারা একটা মানে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা একটা পরিবেশ তৈরি করবেন এবং একটা নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। সেই নির্বাচিত সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তারা তাদের যে সূচিত সংস্কার কর্মসূচিগুলো আছে সেই সংস্কার কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাবেন, বাস্তবায়ন করবেন। এটি কিন্তু প্রত্যাশা। এখন সময়কালটা কি হবে, আমাদের প্রধান উপদেষ্টা 2বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু কখনো এই ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য রাখেন নাই। উপদেষ্টাদের মধ্যেও কেউ সুস্পষ্টভাবে বক্তব্য রাখেন নাই। কেউ কেউ বলেছেন যে সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের দিকে যাব এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে একটা যৌক্তিক সময়ের মধ্য দিয়ে সংস্কার সম্পন্ন করে তারা যেন একটা নির্বাচনের। তো এইরকম একটা অবস্থার মধ্যে সেনাপ্রধান যখন একটা একেবারে সময় উল্লেখ করে যখন তিনি বক্তব্যটি রেখেছেন, সেই বক্তব্যটার নিঃসন্দেহে একটা গুরুত্ব আছে। আজকে যিনি নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, তাকে এই ব্যাপারে মানে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে। তো সেখানে তিনি স্পষ্টভাবে কিছু বলেন নাই, তবে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম দীর্ঘতর হবে এবং এই দীর্ঘতর এটা এই সরকার করবে না আরো পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটাকে কন্টিনিউ করবে, সেটার ব্যাপারে কিন্তু তিনি কোনো ইঙ্গিত দিলেন না। কিন্তু আমি যেটি মনে করছি যে এই বক্তব্যের মধ্য দিয়ে হয়তো 18 মাসের মধ্যে না শেষ হতে পারলেও 20 মাসের মধ্যে হবে, জনগণের সামনে একটা মোটামুটি ভাবে হবে এবং একটা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই সেনা প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারাও এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেছেন। এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান আরো বলেছেন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান যেমনটি জানিয়েছেন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার জন্য একটি রূপরেখাও দিয়েছেন তিনি। কি বলবেন? যে এটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে 80-র দশকে এবং সেনাবাহিনীর শাসন আমরা দেখেছি এবং সেই সেনাবাহিনীর শাসন থেকে বাংলাদেশের মানুষ একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনা শাসন থেকে মুক্তি হয়েছে। এখন আমাদের সংবিধানেও বর্তমান যে সংবিধান, সেখানেও কিন্তু সেনাবাহিনীর আমাদের রাষ্ট্রীয় প্রশাসনে হস্তক্ষেপ ইত্যাদির ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। আর বিশ্বব্যাপী এখন কিন্তু এক ধরনের সেনা শাসনের বিরুদ্ধে বা রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে এক ধরনের মানে বিশ্ব রাজনীতিতেও বা বিশ্ব ব্যবস্থাতেও এক ধরনের বিরোধিতা আমরা লক্ষ্য করি। তো বাংলাদেশের মানুষের মনের মধ্যেও এক ধরনের সেনাবাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই জনমত কিন্তু তৈরি হয়েছে।
তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে সেনাপ্রধান যেটি বলেছেন এটাকেও আমি ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমাদের গত সরকারের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন পর্যন্ত আমাদের দেশে তো কোনো সরকারই ছিল না, সেই সময় কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছিল যে তাহলে কি সেনাবাহিনী টেক ওভার করছে কিনা, এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এবং এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষার মানে পরিস্থিতির অবনতি ইত্যাদিতেও কিন্তু রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা কানাঘুষা এটা চলছিল। তো এই অবস্থায় সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটি স্পষ্টত তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী কোনো রকমের হস্তক্ষেপ করবে না এবং তাদেরকে যেন এই ধরনের ব্যবস্থার মধ্যেও কেউ টেনে না আনেন সেই ধরনের জনাব নূর মোহাম্মদ, যখন আসলে রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয় তার আসলে কি ভয়াবহ পরিণতি হতে পারে বর্তমান পুলিশের দিকে তাকালেই কিন্তু আমরা তার একটা ধারণা পেতে পারি। আমরা বর্তমান সময়ে যেমনটি দেখছি যে পুলিশের চেইন অফ কমান্ড কোনোভাবেই কাজ করছে না এবং জনমনে কিন্তু পুলিশের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। এ থেকে পুলিশ বাহিনী কিভাবে বেরিয়ে আসবে, সংস্কার কিভাবে হবে, কতটা জরুরি? না, আপনি যা বললেন যে পুলিশ একটা অর্গানাইজ ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, চেইন অফ কমান্ডে চলে। তো এইখানে আমরা যদি পুলিশের ব্যাকগ্রাউন্ডে ফুল লক ব্যাক যেটা দেখি যে অর্গানাইজ পুলিশ বাহিনীর সৃষ্টি 1861-এ, তারপর থেকে পুলিশকে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা পাকিস্তান, বাংলাদেশ, এই পুরো সময়টাই দেখি পুলিশকে পুলিশের কাজটা যেভাবে করা দরকার করতে দেওয়া হয় না। এটা বড় কারণটাই হলো পুলিশকে পলিটিসাইজ করে ফেলা। যেমন ধরুন সব গভর্নমেন্টই চায় পুলিশ আমার মতো কাজ করবে, তো পুলিশের তো একটা আমরা কিছু কথাবার্তা পুলিশ সম্পর্কে যেগুলো শুনি যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা সবচেয়ে ভালো থাকতে হবে এবং জনগণকে নিয়েই পুলিশকে চলতে হবে। কিন্তু এবং জনগণের চাওয়া এবং সরকারের চাওয়াটা কিন্তু আমরা মিলাতে পারি না। সরকার যখনই যে গভর্নমেন্ট ক্ষমতা থাকে তারা চান পুলিশ তাদের মতো করে চলা। এটা কারণ একটাই যে সরকারের সবচেয়ে দৃশ্যমান বাহিনী হলো পুলিশ। যখন কোথাও কোনো মিছিল ডিসপার্স করা লাগবে, যদি কোনো সমাবেশ ভাঙতে হবে, কোথাও মানে পুলিশ অ্যাকশানের যে বিষয়গুলো থাকে এইগুলো কিন্তু এই যে একটা কথা বলে না, দে আর অলওয়েজ এট ওয়ার, পুলিশ কিন্তু সবসময় এই কাজগুলো করে থাকে। তো এখন যদি আপনার প্রতিপক্ষকে দমন করাতে হয় তাহলে প্রথম কাজটাই সরকার যাদের খেতে করে এটা হলো পুলিশ, সামনের সারিতে পুলিশকে থাকে। এই জন্য এই যে একটা দৃশ্যমান শক্তি, এই যে এবার যেটা মানে এই যে আমাদের দেশে গত 16 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু সরকারি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আপনি এখানে সামরিক বাহিনীর কথা বলেন, এখানে জুডিশিয়ারির কথা বলেন, এখানে আপনি ইলেকশন কমিশনের কথা বলেন, প্রশাসনের কথা বলেন, পুলিশের কথা বলেন, কিন্তু এইবারে সবচেয়ে বড় ভয়ঙ্কর ধাক্কাটা লাগলো পুলিশের ওপর। এটা কেন? এটা এই একটাই বড় কারণটা হলো দৃশ্যমান শক্তি পুলিশ, পুলিশকে নানাভাবে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু সব সময় করা হয়। আমরা এই পর্যন্ত যা দেখলাম, তো এর থেকে বের হওয়ার রাস্তা কি? বের হওয়ার রাস্তা আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বলতে শুনি পুলিশকে সংস্কার করতে হবে, কাঠামোর মধ্যে এই সিস্টেমের মধ্যে থেকে যেন পুলিশ স্বাধীনভাবে পুলিশের কাজটা করতে পারে, পুলিশ যেন কোনো ভয়ভীতি তাদের মধ্যে কাজ না করে। কিন্তু আদৌ এই সময়টার পরে আর পুলিশ নিয়ে এই সংস্কারের কথাটা বলতে আপনি শুনি না। তাহলে 1/11-এর সময় যে আমরা দেখলাম কেয়ারটেকার গভর্নমেন্ট পুলিশকে সংস্কারের জন্য অনেকগুলো কাজ করেছে, আমরাও তখন ইউএনডিপির সাথে এবং সরকারের সাথে আমরা এই কাজগুলো করলাম। তারপরে কেয়ারটেকারের শেষের দিকে দেখলাম এটিতে কোনো মানে সামনের দিকে যাচ্ছে না, এটা কোনো অগ্রগতি নাই। তারপরে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো, তারপরে এটা বেশ কয়েকটা মিটিং হলো, মিটিং হওয়ার পরেও এটার কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখি না। তো লক্ষণীয় কোনো উন্নয়ন এর মধ্যে দেখা যায় নাই। তো এখন এবার আপনার যেটা আসছে, পুলিশ যে ধাক্কাটা খেলো, যে ধরনের ট্রমার মধ্যে দিয়ে পুলিশ যাচ্ছে, এখন যদি এটা না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ আমি মনে করি খুবই অন্ধকার। অন্ধকার এই জন্য এই পুলিশকে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে
তখন এটা ব্যবহার করে। তো এখন এই ইন্টারিম গভর্নমেন্ট এমন কি কোনো আপনার ওই এই যেটা প্রোটেকশন, যেটা সংস্কারের যে কথাগুলো বললাম, যে এগুলো যদি সংস্কার করে তার পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এইটাই ওই জায়গায় থাকবে কিনা, এই ধরনের কোনো প্রোটেকশন দিতে পারবেন কিনা, এই ধরনের কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারবেন কিনা, ঐক্যমত্যের ভিত্তিতে এরকম কোনো করার সুযোগ আছে কিনা আমি জানি না। যদি সুযোগ থাকে তাইলে ভালো, যদি সুযোগ না থাকে তাহলে আবার এই ব্যক্তি করতে পারে। এই জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি করা যায় যে সবার ঐক্যমত্যের ভিত্তিতে যখন যারা যেই ক্ষমতা আসুক এই সংস্কারে যেন কেউ হাত না দেয়, এরকম একটা সুরক্ষা যেটা আমরা বলি, এই সুরক্ষা যদি দিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় ভালো কাজ হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে ঐক্যমত্যের কথা জনাব নূর মোহাম্মদ বলছিলেন, সেই ঐক্যমত্য তৈরি করার জন্য আসলে রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? দেখুন, বাংলাদেশের যে 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর আগে যে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম হয়েছে, এর চূড়ান্ত পরিণতি তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে যে মানুষের আজকে 708 জনের মানে নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই সংখ্যাটা আরো বাড়বে। তো এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে একটা পরিবর্তিত বাস্তবতার মধ্যে আমরা আসছি, এখন রাজনৈতিক দলগুলো তো এই দেশের মানুষের জন্যই রাজনীতি করে, তার সবাই তো এই দেশের মানুষের জন্যই রাজনীতি করে বলেই কথা বলে। তো এখন এই পরিবর্তিত বাস্তবতায় রাজনৈতিক দলগুলোকেও উপলব্ধি করতে হবে। উনি যেটা বলছেন, আজকে পুলিশ তাদের চেইন অফ কমান্ড যেটা ভেঙে গেছে, এই যে মানে আমাদের বললাম যে অডিটরদের একটা সড়ক অবরোধে সেইখানে একজন ডিসি যে নির্দেশনা দিচ্ছে, সেই যেখানে একজন এসআই এবং কনস্টেবল সেটি মানছে না, এটি তো দীর্ঘমেয়াদী আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হবে। তো এইগুলো বিচার বিবেচনায় নিয়ে যারা পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন করবেন তাদেরও কিন্তু বিবেচনায় রাখতে হবে যে পরবর্তীতে এই পুলিশ এই চেইন অফ কমান্ড যদি বা তাদের যে ডিসিপ্লিন সেটা যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে তাদের জন্যও সেটা বিপদের কারণ হবে। ফলে উনি যেটি বললেন যে আমাদের একটা এরকম একটা সেফটি গার্ড আমাদের এখানে রাখতে হবে, যেখানে পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন একেবারে পুলিশগুলোকে নিজেদের দলীয় লাঠিয়াল হিসাবে ব্যবহার না করতে পারেন। এটা একটা রাষ্ট্রের অর্গান, একটা গুরুত্বপূর্ণ বাহিনী, সেইটাকে যেন তাদের পেশাদারিত্বের সাথে কাজগুলো করতে পারে, সেই ধরনের একটা মানে রক্ষা কবচ আমাদের এই সংস্কারের মধ্যে একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের মধ্যে এই ধরনের কিছু প্রস্তাবনা থাকতে হবে এবং যেগুলো যারাই আসুক না কেন কম বেশি যেন এগুলো ফলো করে সেই ধরনের কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোরও একটা থাকতে হবে। না হলে আমরা কিন্তু পুলিশের প্রতি যতই আমাদের ক্ষোভের কথা বলি না কেন, যতই কিছু বলি না কেন, আমাদের দৈনন্দিন জীবনের যে নিরাপত্তার ব্যাপারটি সেটি কিন্তু প্রথমত আমাদের সেনাবাহিনী এসে সবসময় করবে না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সবসময় সেনাবাহিনী মাঠে থাকতে পারবে না, পুলিশকে দিয়েই সেই কাজগুলো করাতে হবে। ফলে পুলিশের মধ্যে যদি কোনো হীনমন্যতা বোধ বা কোনো রকমের অভিমান কোনো রকমের হয়, সেইগুলো মানে সমাধান করার জন্য আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে, কার্যকর ব্যবস্থা নিতে হবে, বিশেষভাবে জরুরি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ। দর্শক, এখানেই শেষ করছি জেডএসএর নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।